সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা মে শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। 2024 সালে রেকর্ড হারে বেড়েছে বিশ্বের সামরিক খাতে ব্যয়। 2024 সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ ছিল $2,70,000। 2023 সালের তুলনায় 2024 সালে সামরিক ব্যয় বেড়েছে 9.4%। স্নায়ুযুদ্ধের পর বিশ্বে এক বছরে সামরিক ব্যয় বৃদ্ধির সর্বোচ্চ হার এটি। গত সোমবার সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ট্রাম্পের শুল্ক নীতির চাপে কারখানা সরানোর পরিকল্পনা স্যামসাং কোম্পানির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির জেরে কিছু পণ্যের উৎপাদন স্থান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিক্স। যদিও নতুন করে কোন দেশে ইন্ডাস্ট্রি স্থাপিত হবে তা জানানো হয়নি। পাশাপাশি আমেরিকার চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জায়ান্ট কোম্পানি স্যামসাং। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিরাট পতন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমেছে, ফলে তেলের দামে গত 3 বছরের মধ্যে মাসিক ভিত্তিতে সবচেয়ে বড় পতন ঘটেছে। মূলত বাণিজ্য যুদ্ধের কারণে তেলের চাহিদা কমার ইঙ্গিত রয়েছে, তাই এক্ষেত্রে পতন অব্যাহত রয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 75 সেন্ট, যা 1.17% কমে $63.65 দাঁড়িয়েছে। প্যালেস্তিনীয় শরণার্থীদের আশ্রয় কেন্দ্র গুড়িয়ে দিল ইসরায়েল। জর্ডানের রাজধানী আম্মানের একটি আনুষ্ঠানিক শরণার্থী শিবির থেকে শতাধিক প্যালেস্তিনীয়কে জোর করে উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এমনটাই অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানায়, আম্মানের আল মাহাত্তা এলাকায় গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রেটার আম্মান মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ অন্তত 25টি বাড়ি ও দোকান গুড়িয়ে দেয়। সেখানে 101 জনের মতো মানুষ বাস করছিলেন। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে অসন্তোষ ক্রমশই বাড়ছে। ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট বেশিরভাগ আমেরিকানবাসী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এক সপ্তাহ ধরে অপরিবর্তিত আছে। তবে তিনি যেভাবে অর্থনীতি পরিচালনা করছেন ও অভিবাসন ইস্যুতে যে কঠোর অবস্থান নিয়েছেন, তাতে তার প্রতি অসন্তোষ ক্রমাগত বাড়ছে। রয়টার্সের করা সর্বশেষ জনমত সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে। 3 দিনের জনমত সমীক্ষাটি গত রোববার শেষ হয়। 42% আমেরিকানবাসী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন, যেখানে অসন্তোষ প্রকাশ করেছেন 53%। আসছি দেশের খবরে। ভারত পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতি। পাকিস্তানের আকাশসীমা বন্ধের জেরে 50,000 কোটি টাকার ক্ষতি সরকারকে জানালো এয়ার ইন্ডিয়া। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলা নিয়ে এয়ার ইন্ডিয়ার অন্দরে যে চিঠি চালাচালি হয়েছে তার প্রতিলিপি তুলে এনে এই সংবাদ জানিয়েছে রয়টার্স। পহেলগাঁয়ের আবহে ফের জঙ্গি হামলার আশঙ্কা জম্মু কাশ্মীরে। মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের 48টি জনপ্রিয় পর্যটন স্থল বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। শুনশান ডাল লেকে গালে হাত দিয়ে বসে আছে শিকারা ব্যবসায়ীরা। বন্ধ অসংখ্য হোটেল। 9 মে অনুষ্ঠিত হবে রাশিয়ার বিজয় দিবস উদযাপন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা উপস্থিত থাকবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। কিন্তু রাশিয়ার বিজয় দিবস উদযাপনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলার জেরেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে চলছে জল্পনা। সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। দম থাকলে সন্ত্রাসবাদীদের মাথা নিয়ে আসুন। এফআইআর করার পরেও পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন ভোজপুরি লোকশিল্পী নেহা সিং রাঠোর। প্রসঙ্গত, পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করায় ভোজপুরি লোকশিল্পী নেহা সিং রাঠোরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আর্জি জানান অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি। এরপরেও নিজের মন্তব্যে অনড় থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন ওই লোকশিল্পী। ফের বিপাকে পড়ল কঙ্গনা রানাওয়াতের তৈরি সিনেমা এমার্জেন্সি। ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ আনলেন লেখিকা কুমি কাপুর। লেখিকা জানিয়েছেন, প্রযোজকদের ছবিটি তৈরির সম্পূর্ণ শৈল্পিক স্বাধীনতা ছিল, কিন্তু এমন কিছু পরিবর্তন করা উচিত হয়নি যা ঐতিহাসিক তথ্যের বিরোধিতা করবে।
হিসাব মিলছে না 1960 কোটি টাকার। ইস্তফা দিলেন ইন্দাসইন্দ ব্যাংকের সিইও। দেশের পঞ্চম শীর্ষ বেসরকারি এই ব্যাংকের শীর্ষকর্তা সুমন্ত কাঠপালিয়ার ইস্তফার একদিন আগেই ইস্তফা দেন ডেপুটি সিইও অরুণ খোরানা। জানুয়ারিতে ইস্তফা দেন মুখ্য আর্থিক আধিকারিক গোবিন্দ জৈন। এখন রাজ্যের খবর। সারা দুনিয়ার সাথে এ রাজ্যে অধিকার রক্ষার শপথে পালিত হলো মে দিবস। ধর্মের নামে বিভাজন ছড়িয়ে আসলে শ্রমজীবীকে ভাঙতে চাইছে মালিকরা। এই সময়ে সব শ্রমজীবীকে একজোটে থাকতে হবে। অন্ধ্রপ্রদেশের বিজয়ারায় কর্মরত বাংলার শ্রমিকরা এই মর্মে শপথ নিলেন মে দিবসে। সিআইটিইউ রাজ্য সভাপতি নাগেশ্বর রাও ছিলেন বাংলার পরিযায়ী শ্রমিকদের এই সভায়। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা, মারধর করা হচ্ছে। সুরাটে বাংলা শ্রমিকদের কাজ থেকে তাড়ানো হয়েছে। রাজ্যের পরিযায়ী শ্রমিক নেতা জাহির আব্বাসও ছিলেন সমাবেশে। যোগ দেন বহু মহিলা শ্রমিক। কলকাতা ও শহরতলি এলাকার ছোট অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ইঞ্জিন গেলেও ঘটনাস্থলে হাজির হয়ে যান দমকল মন্ত্রী সুজিত বসু। আর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 14 জনের মৃত্যুর ঘটনার পরও দীঘা থেকে কলকাতায় ফিরতে দেখা যায়নি দমকল মন্ত্রীকে। বরং মমতা ব্যানার্জি 3 দিন ধরে বসে আছেন, সাথে 5-7টা মিনিস্টার। কলকাতার মেছুয়া বাজারে হোটেলে অগ্নিদগ্ধ হয়ে যখন মানুষ মারা যাচ্ছেন, তখন দীঘায় মন্দির উদ্বোধনের জন্য টানা 4 দিন ধরে কলকাতা সহ গোটা রাজ্য থেকে দমকলের ইঞ্জিন থেকে আগুন মোকাবিলার জন্য অত্যাধুনিক ফায়ার ফাইটিং রোবট পর্যন্ত কলকাতা থেকে তুলে রাখা হয়েছিল দীঘার মন্দির উদ্বোধনের কর্মসূচিতে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ক্ষয়ক্ষতি। ঝড় বৃষ্টির মধ্যে পর্ণশ্রীতে গাছ ভেঙে পড়ে প্রৌঢ়ার মৃত্যু। বারাসতেও প্রাণ গেল যুবকের। রাজ্যে বজ্রপাতেও মৃত এক। ঝড় বৃষ্টির জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবাও। শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে থমকে যায়। কোথাও লাইনের ওপর গাছ ভেঙে পড়ে, কোথাও আবার ওভারহেড তারের ওপর। রাত পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। 11 দিনের মাথায় অনশন প্রত্যাহার শিক্ষাকর্মীদের। উঠল অবস্থানও। সরকারের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত। বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে বোর্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে একসঙ্গে রিভিউ পিটিশনের পথে এগোবে সরকার। শেষে খেলার খবর। ভারতীয় বক্সাররা আরও 4টি স্বর্ণপদক যোগ করে এশিয়ান অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ভারতের তালিকায় 15টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 22টি ব্রোঞ্জ পদক রয়েছে, যা তাদের টেবিলের শীর্ষস্থানীয় কাজাখস্তানের পিছনে ফেলেছে। উজবেকিস্তান তৃতীয় হয়েছে। উইমেন্স হকিতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। খেলার ফল 2-0। অস্ট্রেলিয়া ট্যুরের ম্যাচে পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। FIH হকি প্রো লিগের আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচগুলি অভিজ্ঞতা যোগাবে ভারতকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।